Yes, sir. আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে স্যার কতটুকু পর্যন্ত দেখছিলাম, সবার কি খেয়াল আছে? আমরা লাস্ট ক্লাসে কতটুকু পর্যন্ত পড়ছিলাম? 113 পৃষ্ঠা। 113 পৃষ্ঠা। টপিক কি পড়ছিলাম? স্যার লাস্ট আসসালামু টপিক কি আলাইকুম ছিল? স্যার। স্যার ক্লাস থেকে শুরু করবেন। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে সংকট কোণ সংক্রান্ত জিনিসগুলো পড়ছিলাম, আর পুনর্ভুক্তনের প্রতিফলন সম্পর্কে জানছিলাম, রাইট? জি স্যার। আচ্ছা, আমাকে আসিফ বলেন তো, সংকট কোণ বলতে আপনি কি বুঝেন? স্যার, আলোক রশ্মি আলোক রশ্মি ঘন মাধ্যম হতে যখন হালকা মাধ্যমে প্রবেশ করে আপাতন কোণের নির্দিষ্ট মানের প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলে সেটাকে আমরা সংকট কোণ হিসেবে চিনি। আচ্ছা, কোন কোনটা সংকট কোণ? অ্যাকচুয়ালি ধরেন আমি এখানে দেখাইলাম। ধরেন এটা আমাদের একটা তল, এখানে আমাদের আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে? এখন একটা কোণের জন্য আপনি বলতে যাচ্ছেন যে আমাদের আলোক রশ্মিটা বিভব তল বরাবর ঘেঁষে যাবে, অর্থাৎ আমাদের যে অভিলম্বটা আছে সেটার সাথে প্রতিসরিত রশ্মিটা 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করতেছিল, রাইট? এখন এই যে আমাদের আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণটা ক্রিয়েট করছে সেই কোণটাকে আমরা বলতেছি সংকট কোণ। জি। এই কোণটাকে আমরা বলতেছিলাম সংকট কোণ, রাইট? আচ্ছা, জি। এবং আমাদের আপতিত রশ্মিটা যদি আমরা সংকট কোণ থেকেও বড় কোণে ফেলাই, অর্থাৎ আমাদের আপতন কোণ, ওকে, আর আমাদের আপতন কোণটা যদি স্যার আমরা সংকট কোণের থেকে বড় কোণে ফেলাই, তখন কি হবে? আপতন কোণ যদি আমরা সংকট কোণের থেকে বড় কোণে ফেলাই, তখন কি ঘটনা ঘটবে স্যার? এটা ইসিতে বলেন তো। আমরা যদি আপতন কোণ যদি হয় আই, আমাদের সংকট কোণটা যদি হয় থিটা সি বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এই জন্য আমরা সি দিচ্ছি। আপতন কোণটা যদি সংকট কোণ থেকে বড় হয়, সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে স্যার? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, তাই না? দেখেন আমরা গতদিন পড়ছিলাম যে ঘটনাটা কিরকম ছিল আমাদের। প্রথমে আমাদের ঘটনাটা কিরকম ছিল, সবাই একটু বোঝার চেষ্টা কর। আমরা দেখতেছিলাম যে ঘন মাধ্যম থেকে যখন, ধরেন এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, এটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম। আমরা কি দেখছিলাম যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন একটা আলোক রশ্মি যাচ্ছে, তখন সে অভিলম্ব থেকে বেঁকে যাচ্ছে। এবং আমরা একটু আগে দেখছি যে একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য আমাদের প্রতিসরিত রশ্মিটা বিভব তল ঘেঁষে যাবে, অর্থাৎ সে অভিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করবে। এটার জন্য হচ্ছে থিটা সি। অর্থাৎ এই যে আপতন কোণটা, এটাকে আমরা বলতেছি সংকট কোণ। এখন সংকট কোণের থেকেও যদি স্যার আপনি বেশি কোণ একটা রশ্মি আপতন করেন, সংকট কোণের থেকে বেশি কোণে, ধরেন এটা হচ্ছে আই, আমাদের নতুন আই, এই কোণে ফেলাইলে স্যার তখন আমাদের কি হবে? আমাদের রশ্মিটা আর প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়ে যাবে, রাইট? কারণ সে আমাদের হালকা মাধ্যম বলতেছে আমি আর তাকে বাঁকাইতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটনাটা ঘটবে। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি। ওকে, এইটুকু তো আমরা গত ক্লাসে দেখছিলাম, রাইট? সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এসব আমরা গত ক্লাসে দেখছিলাম। আচ্ছা, এখন আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা উদাহরণ দেখব, যেটা হচ্ছে আপনাদের বইয়ে আছে। ওকে, খেয়াল করুন, আপনারা অপটিক্যাল ফাইবার সম্পর্কে বই দেখছেন যে অপটিক্যাল ফাইবারের মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যায়। ওকে, এখন অপটিক্যাল ফাইবার জিনিসটা কি স্যার? অপটিক্যাল ফাইবার জিনিসটা সিম্পলি যদি বলি, অপটিক্যাল ফাইবার হচ্ছে আমাদের সরু কাচের তন্তু, অর্থাৎ কাচের ওয়্যার। ওকে, সরু কাচের তন্তু বলতে কি, মানে রশির মতো আর কি। তো আমাদের যে অপটিক্যাল ফাইবার, ওইটা হচ্ছে 2 লেয়ারে থাকে, ঠিক আছে? আমাদের যে অপটিক্যাল ফাইবার, সেটা হচ্ছে 2 লেয়ারে থাকে।
একটু যদি ড্র করি, দেখেন এই পুরোটা হচ্ছে আমাদের একটা অপটিক্যাল ফাইবার তার, ধরেন এটা পুরোটা হচ্ছে আমাদের একটা অপটিক্যাল ফাইবার তার। এখানে কিভাবে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের এই অপটিক্যাল ফাইবারের মূল ইউজটা কোথায় হয়? সিগন্যাল সিগন্যাল ট্রান্সমিট করতে, অর্থাৎ সিগন্যাল ট্রান্সমিট করতে হয়, অর্থাৎ সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে। তো এই ক্ষেত্রে আমরা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোক রশ্মিকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠাই, সেটা যত দূরত্বই হোক না কেন। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার আমি সিগন্যাল ট্রান্সমিট করতেছি আলোর মাধ্যমে আমি সিগন্যাল ট্রান্সমিট করতেছি এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, সেক্ষেত্রে আমি কাঁচ কেন ব্যবহার করতেছি? এটা একটা সিম্পল আনসার হচ্ছে, সায়েন্টিস্টরা গবেষণা করে পাইছে যে যত ম্যাটেরিয়াল আছে তার মধ্যে কাঁচে, আমাদের কাঁচ এর মধ্যে আলোর শোষণটা হয় খুব কম, আলোর শোষণ হয় খুব কম। কাঁচে আমাদের আলোর শোষণ হয় খুব কম, এই জন্য আমাদের অপটিক্যাল ফাইবারে কাঁচের তন্তু ইউজ করা হয়। এটা হচ্ছে ফার্স্ট কথা। আচ্ছা, এখন আলোর শোষণ কম হয় ভালো কথা, এবং আপনারা যদি অপটিক্যাল ফাইবার সম্পর্কে আরেকটু আলো দেখেন, গবেষণা করেন, দেখবেন যে আমাদের অপটিক্যাল ফাইবার যখন সিগন্যাল গুলো ট্রান্সমিট করা হয় তখন দৃশ্যমান আলো পাঠানো হয় না, পাঠানো হয় ইনফ্রারেড রে, ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি। আচ্ছা, এই দুটো জিনিস কি স্যার? দৃশ্যমান আলো হচ্ছে আপনি যেসব আলো চোখে দেখতে পারেন, অর্থাৎ দৃশ্যমান আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে যে রেঞ্জটা আপনি দেখতে পারেন। আর ইনফ্রারেড রে যেটা, সেটা হচ্ছে যে আমাদের আহ বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইউজ করা হয় বিভিন্ন স্পেশাল কাজের জন্য। এটাও এক প্রকার আলো। আমাদের যখন সিগন্যালটা পাঠানো হয় তখন আমরা ইনফ্রারেড রে রূপে এই অপটিক্যাল ফাইবারের ভিতরে দিচ্ছি। এতটুকু সবাই বুঝতে পারছেন কিনা একটু জানা। ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ, অবলোহিত রশ্মিটা একটু বুঝি নাই। অবলোহিত রশ্মি জিনিসটা হচ্ছে মানে এক প্রকার আলোক রশ্মি যেটার তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দৃশ্যমান, অর্থাৎ আমরা দেখি না আর কি, এই লাইটটাকে আমরা দেখতে পারি না। আপনারা বর্তমানে যত ধরনের লাইট দেখতেছেন সেগুলো সব হচ্ছে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে। এই জন্য আপনারা ওই আলোগুলো দেখতে পাচ্তেছেন, আর যে আলো দেখতে পাচ্তেছেন না এরকম একটা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আমাদের আলো আছে, যেটা নাম দিচ্ছি আমরা অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে। বুঝতে পারছেন? জি। ওকে। আচ্ছা, এখন খেয়াল করেন, এটা হচ্ছে স্যার আমাদের অপটিক্যাল ফাইবার, রাইট? এই হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার। আর আমাদের ভিতরের ভিতরের পোর্শনটাকে আমরা বলি হচ্ছে কোর। অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশটাকে বলা হয় কোর, আর বাইরের অংশটাকে বলা হয় ক্যাপ। অপটিক্যাল ফাইবারের বাইরের অংশটাও কাঁচ দিয়ে তৈরি, এটাকে আমরা বলতেছি ক্ল্যাড। ভিতরের অংশটাকে আমরা বলতেছি কোর। দুইটাই কাঁচের তৈরি। ওকে, দুইটাই কাঁচের তৈরি। এখন এর ভিতর দিয়ে আলোটা যায় কিভাবে খেয়াল করেন। আমাদের এই যে কোর আছে, কাঁচের কোর অংশটা, এই লাল অংশটা, সেটার ঘনত্ব, কাঁচের যে কোর অংশটা আছে সেটার ঘনত্ব হচ্ছে বেশি, সেটার ঘনত্ব হচ্ছে বেশি। আর আমাদের ক্ল্যাড যে অংশটা আছে সেটার ঘনত্ব হচ্ছে কম। এখন স্যার আপনারা আমাকে একটা কথা বলেন, ঘনত্ব কম হওয়া মানে কি? মাধ্যমটা কম ডেনসিটি মানে কি? মাধ্যমটা কম ঘন, রাইট? মানে সরি, বেশি ঘন। তাহলে আমাদের কোর যদি হয় বেশি ঘন আর আমাদের ক্ল্যাড যদি হয় কম ঘন, তাহলে আপনারা বলেন তো, আমি যদি একটা আলোক রশ্মিকে কোরের মধ্য দিয়ে পাঠাই, তাহলে আমাদের এই কোরটা কিসের মতো আচরণ করবে? ঘন মাধ্যমের মতন। জি। জি ভাইয়া। আর আমাদের এই নীল বা ক্ল্যাড অংশটা হালকা মাধ্যমের মতো আচরণ করবে না? জি। Okay. তো ঘটনাটা হয় কি, আমাদের পাঠানো আলোক রশ্মি বা ইনফ্রারেড রেটা আমাদের এই অপটিক্যাল ফাইবারের মধ্যে আটকে পড়ে, কারণ হচ্ছে এখানে ক্রমাগত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। কিভাবে ঘটে দেখাচ্ছি, খেয়াল করুন।
হয় কি হয় কি ধরেন আপনি এখান দিয়ে একটা আলোক রশ্মি মারছেন, ওকে, ধরেন এই পাশ দিয়ে আপনি একটা আলোক রশ্মি মারছেন, ধরেন আপনি এই পাশ দিয়ে একটা আলোক রশ্মি মারছেন, এটা কি হবে স্যার? আমি একটু ডিফারেন্ট কালার নিই। আমাদের এই আলোক রশ্মিটা কি হবে স্যার? এই জায়গায় যাবে, এই পথ দিয়ে যাবে, রাইট? এই পথ দিয়ে যাওয়ার পরে সে এই পথ দিয়ে যাওয়ার পরে সে কি পাবে? একটা হালকা মাধ্যমে যাওয়ার পথ পাবে না? তাহলে সে সেদিক দিয়ে যেতে চাবে। কিন্তু আমরা বুদ্ধি করে আমাদের আপতিত রশ্মিটাকে এমন একটা কোণে ফেলাবো, এমন একটা কোণে ফেলবো যাতে সেটা সংকট কোণের থেকে বড় হয়, অর্থাৎ কাচের সংকট কোণের থেকে বড় হয়, সংকট কোণের থেকে বড় কোণে আপতন করব। আচ্ছা, তাহলে খেয়াল করেন স্যার, ঘন মাধ্যমে আপনি একটা আলোক রশ্মি মারতেছেন যেটা হচ্ছে সংকট কোণের থেকে বড় কোণে আপনি আপতিত করতেছেন। তাহলে কি হবে স্যার? আমাদের আলোক রশ্মিটা কি আর হালকা মাধ্যমে যাবে? সবাই একটু বলেন তো। আমি যদি এখানে আলোক রশ্মিটাকে সংকট কোণের থেকে বড় কোণে আপতিত করি, তাহলে কি স্যার আমাদের ঘন মাধ্যম থেকে আমাদের আলোক রশ্মিটা আর হালকা মাধ্যমে যাবে? না স্যার, কি হবে স্যার? আমাদের পূর্ণ আলোটা অভ্যন্তরীণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, রাইট? অর্থাৎ আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের আলোক রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। অর্থাৎ এভাবে আমাদের আলোক রশ্মিটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করতে করতে এক সময় শেষ মাথায় গিয়ে পৌঁছে যাবে। এভাবে করে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে থাকবে। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যখন দেখতেছেন যে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে, এখানে যদি আপনি একটা অভিলম্ব টানেন তল বরাবর, এখানে যে আপতন কোণ, আমি যদি একটু জুম করে দেখাই, এভাবে আমাদের প্রতিফলনটা হচ্ছিল, এ বরাবর যাচ্ছে, এখানে ধাক্কা খেয়ে আবার প্রতিফলন হচ্ছে, আবার যাচ্ছে, আবার সেম ভাবে প্রতিফলিত হচ্ছে। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা যদি এখানে একটু অভিলম্ব আঁকার চেষ্টা করি, খেয়াল করেন এখানে যে আপতন কোণ সমান হবে আমাদের প্রতিফলন কোণ, কারণ আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা যে কোনো প্রতিফলন হোক আমরা জানি সেক্ষেত্রে আমাদের আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে, রাইট? যেহেতু আমাদের তলটা মসৃণ, রাইট? জি স্যার। আচ্ছা, এখন দেখেন সে এখান থেকে যত কোণে প্রতিফলিত হয়েছে এইদিকে, ঠিক তত কোণে আবার পড়তেছে আমাদের এখানে। খেয়াল করেন, কারণ সেম অভিলম্ব, এই দুইটা অভিলম্ব হচ্ছে প্যারালাল, এই অভিলম্ব আর এই অভিলম্ব হচ্ছে প্যারালাল। তাহলে আপনারা একান্তর কোণ হিসাব করে বুঝতেই পারতেছেন যে আমাদের এই কোণটা আর এই কোণটা স্যার সমান হবে। তাহলে যে কোণে পড়ছে আবার সেম কোণে রিফ্লেক্টেড হবে, সেম ভাবে ইট গোস অন এন্ড অন এন্ড অন। সেম কোণ আপতিত, সেম কোণে প্রতিফলিত, সেম কোণ আপতিত, সেম কোণে প্রতিফলিত। বুঝতে পারছেন? অর্থাৎ এভাবে আমাদের আলোক রশ্মিটা পাঠানো আলোক রশ্মিটা আমাদের অপটিক্যাল ফাইবারের মধ্যে আটকা পড়ে, অর্থাৎ সে এখান থেকে বেরও হইতে পারে না অন্য কোনো দিকে ফাঁক ফোকর দিয়ে। সে এই মাথা দিয়ে যদি আপনি আলোটা দেন, আলোটা অপটিক্যাল ফাইবারের শেষ প্রান্ত দিয়ে বের হবে। সবাই কি বুঝতে পারছেন কিনা একটু জানো? জি স্যার। অপটিক্যাল, আচ্ছা স্যার, হ্যাঁ। এবং আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই, এখানে খেয়াল করেন যে আমাদের ঘনত্ব বেশি বলছে মানে কি? ঘনত্ব বেশি মানে হচ্ছে সে বেশি ঘন, সুতরাং তার আমাদের প্রতিসরণাঙ্কটা হবে বেশি। আমরা প্রতিসরণাঙ্ক টার্মটা গত ক্লাসে পড়ছিলাম না? প্রতিসরণাঙ্ক মানে কি? একটা মাধ্যমে কতটুকু আলোক রশ্মিকে বাঁকাইতে পারে সেটার পরিমাণ, এবং যত ঘন বেশি হবে তত তার বাঁকানোর ক্ষমতা বেশি হবে। ঘনত্ব কম মানে কি? প্রতিসরণাঙ্ক কম। এবং আমি আপনাদেরকে প্রতিসরণাঙ্ক টার্মটা যেহেতু দেখাইছি, আমি এখানে আপনাদেরকে ক্ল্যাড এবং কোরের প্রতিসরণাঙ্কটা লিখে দিই। কোরের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5, আর ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.4। এটা হচ্ছে আমাদের ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক 1.45, কোরের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5।
দেখেন এটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জানাবেন। স্যার একটা কোশ্চেন হ্যাঁ ছিল। বলেন বলেন। এই যে অপটিক্যাল ফাইবারের ভিতরে যেহেতু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, তাহলে তো আর কোনো আলো শোষণ হয় না, তাই না? হুম হুম। জি, এটাই। এবং কোনো রশ্মি প্রতিসরিত হচ্ছে না। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। আর এখানে যে আপনাদেরকে বললাম দৃশ্যমান আলোর পরিবর্তে আমরা অবলোহিত রশ্মি ব্যবহার করতেছি, এটারও মেইন রিজন হচ্ছে কারণ সায়েন্টিস্টরা যখন প্রথমে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে লাইট পাস করতেছিল, তারা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো তারা পাঠায় দেখছে, এবং তারা দেখতে পাইছে যে দৃশ্যমান আলোটা আমাদের এখানে শোষণ হয় কিছু পরিমাণ, বাট ইনফ্রারেডটা খুব মানে একদম শোষণই হয় না, এই জন্য হচ্ছে আমরা ইনফ্রারেডটা ইউজ করি। ওকে, তাহলে স্যার আমরা অপটিক্যাল ফাইবার মেইন কনসেপ্টটা বুঝতে পারছি না সবাই? জি স্যার। ওকে, জি স্যার। আমরা তাহলে অপটিক্যাল ফাইবার নিয়ে একটা, হ্যাঁ বলেন স্পর্শ। স্যার কোর আর ক্ল্যাডের এই যে প্রতিসরণাঙ্কটা একটু দেখান, স্যার লিখতে পারিনি। কোরের প্রতিসরণাঙ্ক যেহেতু তার ঘনত্ব বেশি, তার প্রতিসরণাঙ্কটাও বেশি 1.5, আর ক্ল্যাডের ঘনত্ব কম তাই তার প্রতিসরণাঙ্কও কম 1.45, স্যার থ্যাংক 0.5 ইউ এর স্যার। ডিফারেন্স। আচ্ছা, এখন আমরা অপটিক্যাল ফাইবার নিয়ে একটা ম্যাথ করার চেষ্টা করি। একটা কোশ্চেন দিই, সবাইকে কোশ্চেনটা দেখবেন, সবাই একটু লিখে ফেলবেন সাথে সাথে। অপটিক্যাল ফাইবারে অপটিক্যাল ফাইবারে কত কোণে আলোক রশ্মি আপতন করলে বা আপতিত করলে তা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে শেষ প্রান্তে পৌঁছে। আচ্ছা স্যার, কোশ্চেনটা একদম সিম্পল, আমরা যেটা পড়ছি একটু আগে সেটাই, যে এই হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারের বাইরের অংশ, আর আরেকটা কি ধরেন এটা হইতেছে আমাদের ভেতরের অংশ। ওকে, আচ্ছা এখন আপনাকে বলে দিচ্ছে যে আমাদের এখানে আমরা একটা কোণে কোরের মধ্যে আলোক রশ্মি আপতন করব, যেটার কারণে তার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে আলোক রশ্মি গুলো শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবে। এবং এখানে ধরেন আপনাকে দিয়ে দিছে যে আমাদের ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক 1.45, কোরের প্রতিসরণাঙ্ক ধরেন দিয়ে দিছে, 1.5। এখন আপনার থেকে জানতে চাইছে কত কত কোণে আলোক রশ্মি আপতন করা লাগবে, অর্থাৎ আপনার থেকে জানতে চাইছে এই আপতন কোণটা কত হবে। এটা কিভাবে করবে একটু খেয়াল করেন। সবার প্রথমে আপনারা বলেন তো, আমরা গত ক্লাসে আলোর প্রতিসরণাঙ্কের একটা সূত্র পড়ছিলাম, ওটা কি মনে আছে আপনাদের? আলোর প্রতিসরণাঙ্কের একটা সূত্র পড়ছিলাম, আরো কি মনে আছে? জি স্যার। হ্যাঁ, একটু বলেন, ঈশিতা বলেন। স্যার একটা দুইটা সূত্র, দিছিলেন তো, প্রথমটা আর দ্বিতীয়টা। হ্যাঁ বলেন স্যার যে সূত্রগুলো বলেন। ইটা সাইন থিটা, হ্যাঁ, ইটা সাইন থিটা 1 ইকুয়াল টু ইটা 2, তারপর হচ্ছে সাইন থিটা 2। ওকে, আমাদের ফর্মুলাটা ছিল ইটা 1 সাইন থিটা 1 ইকুয়ালস টু ইটা 2 সাইন থিটা 2, এটা হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্কের সূত্র ছিল।
আমরা গত ক্লাসে দেখছিলাম। আচ্ছা, এবং এই সূত্রটা দ্বারা স্যার আমাদের কি কি বোঝাচ্ছিল, যে ধরেন আমাদের একটা আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আহ, ধরেন আলোক রশ্মি পড়ছে, এতে তার প্রতিসরণ হয়েছে। ধরেন এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, এটা হচ্ছে ধরেন হালকা মাধ্যম। এবং আমরা বলতেছিলাম যে এখানের কোনটা যদি হয় আই, এখানের কোনটা যদি হয় আর, এবং এটার প্রতিসরণাঙ্ক যদি হয় n1, এটার প্রতিসরণাঙ্ক যদি হয় n2, আমরা পড়ছিলাম যে n1 এবং ওইখানে যে কোনটা আছে, ওই মাধ্যমে যে কোনটা আছে সেটার সাইন থিটা, এটা সমান হচ্ছে দ্বিতীয় যে মাধ্যম সেটার প্রতিসরণাঙ্ক গুণ সাইন অনুপাত সেই মাধ্যমে যে কোনটা আছে আর। দেখেন, এটাই না ছিল আমাদের ফর্মুলা জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? প্রতিসরণাঙ্কের। জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে খেয়াল করেন, আমরা এখন একটা জিনিস বের করি। উম, ধরেন আমাদের আলোক রশ্মিটা অপটিক্যাল ফাইবারে ঢুকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার আগে কি হয়েছিল, সে বিভেদ তল, মানে আগের সিনারিওটা কি, সংকট কোণে যদি ফেলতাম তাহলে সে বিভেদ তল বরাবর যাইতো, রাইট? সংকট কোণ বরাবর ফেললে, আমরা যদি ধরেন অপটিক্যাল ফাইবারে সংকট কোণের সমান করে রশ্মিটা আপতন করছি, তাহলে কি হবে স্যার, আমাদের আলোক রশ্মিটা বিভেদ তল ঘেঁষে যাবে না? আমরা যদি আপতন কোণটা সংকট কোণের সমান করে ফেলি তাহলে আমাদের প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে যাবে, রাইট? আচ্ছা, জি স্যার। এই যে এই সিনারিওটা একটু চিন্তা করেন, এবং আমরা জানি যে যদি থিটা সিক থেকে আমি বড় কোণে ফেলে তাহলে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, রাইট? এখন থিটা সির জন্য সিনারিওটা একটু চিন্তা করেন, যে যখন সংকট কোণ হচ্ছে তখন আমাদের ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক আপনারা জানেন যে 1.50, ঘন মাধ্যমের আপতন কোণ জানেন আপনি থিটা সি, জানেন না মানে ধরে নিছেন থিটা সি, এবং আপনি দ্বিতীয় মাধ্যম বা ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক জানেন কত স্যার? 1.45, সরি n1। হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক জানেন 1.45, এবং আপনি হালকা মাধ্যমের জন্য কোনটা জানেন কত? 90 ডিগ্রি, রাইট? দেখেন সবাই একটু বুঝতে পারছেন কিনা একটু জানেন। স্যার হালকা মাধ্যমের জন্য কোন 90 ডিগ্রি মানে? ধরেন আপনি আপতিত রশ্মিটাকে সংকট কোণে ফেলছেন এই অপটিক্যাল ফাইবারে, তখন কি হবে স্যার, আমাদের প্রতিসরণিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে যাবে না? জি তো স্যার। সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় মাধ্যমের জন্য প্রতিসরণাঙ্ক জানেন এবং তার প্রতিসরণ কোণটা জানেন, যেটা হচ্ছে 90 ডিগ্রি। অভিলম্বের সাথে তার কৃত কোণটা কত, এখানে কৃত কোণটা কত, 90 ডিগ্রি না প্রতিসরণ কোণটা? বুঝছেন? জি স্যার, মানে প্রতিসরিত রশ্মি হচ্ছে অভিলম্বের সাথে যে কোণ তৈরি করছে, তো ওইটা 90 ডিগ্রি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা জাস্ট ভ্যালু গুলো বসাবো আর থিটা সি বের করার চেষ্টা করব। এখান থেকে আমরা আগে সংকট কোণ বের করার চেষ্টা করব, এবং এরপর আমরা বলবো যে সংকট কোণ এত হলে এর থেকে বড় কোণে, ধরেন সংকট কোণ আসছে আমাদের 70 ডিগ্রি, আমরা বলবো 70 ডিগ্রি থেকে বেশি কোণে আপতিত করলে, অথবা ধরেন 71 ডিগ্রিতে আপতিত করলে বস্তুটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেয়। এটা হচ্ছে আমাদের টার্গেট। সবাই কোশ্চেনের মোটিভ বুঝতে পারছেন? সবাই কি মোটিভ বুঝতে পারছেন? স্যার জি আবার স্যার। বুঝিয়ে দেন। আমাদের টার্গেট হচ্ছে সংকট কোণটা বের করা। সংকট কোণ বের করে আমরা বলবো যে সংকট কোণ থেকে বেশি কোণে আপতিত, আমরা যদি রশ্মি আপতন করি অপটিক্যাল ফাইবারে, তাহলে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পাবো। বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, এখন খেয়াল করেন, আমরা জাস্ট ভ্যালু গুলো বসাবো। কোরের প্রতিসরণাঙ্ক n2, এবং এক্ষেত্রে সরি থিটা টু তো 90 না, থিটা থিটা টু হচ্ছে কত স্যার, আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। আর এখানে n1 এর ভ্যালু আমরা বসাবো, আর সাইন থিটা 1 এর ভ্যালু কত স্যার? 90 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে আমাদের রিফ্লেকশন অ্যাঙ্গেল। এখানে সিনারিওটা একটু যদি চিন্তা করেন, রাইট? এখন সাইন 90 এর ভ্যালু আপনারা ক্যালকুলেটরে যদি বসান পাবেন 1। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে n1/n2 সমান সাইন থিটা। দেখেন এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। স্যার আবার বুঝিয়ে দেন। স্যার কোন জায়গাটা বুঝাবো?
সারিকা স্যার কথা বলেন। N1 by N2 হ্যাঁ এটা আমি জাস্ট পক্ষান্তর করছি, পক্ষান্তর জিনিসটা কি বুঝতে পারছেন? না স্যার আচ্ছা আচ্ছা, পক্ষান্তর যদি না বুঝেন, দেখেন আমাদের এখানে কি আসতেছে, এখানে আসতেছে কি n1 সমান n2 sin থিটা c। আমি জাস্ট উভয় পক্ষকে n2 দ্বারা ভাগ করে দিছি, এখন n2 n2 ক্যান্সেল আউট হচ্ছে, এবার থাকতেছে n1 বাই n2 সমান sin থিটা c। আচ্ছা, এখন ক্যালকুলেটরে আমরা যদি সংকট কোণটা বের করতে চাই, আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে সাইন ইনভার্স করা লাগবে। তার আগে আমি আপনাদের দেখাই যে সাইন 90 ভ্যালু হচ্ছে 1। সবাই একটু জানেন ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছেন কিনা? সাইন 90 ভ্যালু বের করছে, সাইন 90 ভ্যালু আসে আমাদের 1, যেটার ভ্যালু আমরা লিখে দিছি কোশ্চেনে। এরপর হচ্ছে আমাদের স্যার থিটার ভ্যালু বের করতে বলেন। দেখা যাচ্ছে ওটা বলছি। আচ্ছা, এখন আমাদের বের করা লাগতো সংকট কোণ, যেটার জন্য আমাদের আগে আমি একটু খাতায় দেখাই, খেয়াল করেন আমাদের এখান থেকে বের করা লাগতেছিল হচ্ছে থিটা সি এর ভ্যালু, রাইট? এবং এটার জন্য হচ্ছে আমাদের ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ভ্যালু নেওয়া লাগে। এটা হচ্ছে আমরা বোথ সাইডে সাইন ইনভার্স নিব, n1 বাই n2 সমান থিটা সি, সাইন ইনভার্স সাইন থিটা সি। আমরা হচ্ছে উভয় পক্ষে সাইন ইনভার্স নিলাম। এরপরে হচ্ছে আমাদের সাইন ইনভার্স সাইনে কাটাকাটি যায়, কারণ আপনারা জানেন 5 আর 1/5 ক্যান্সেল আউট হয়। এখান থেকে আমরা পাচ্ছি থিটা সি এর ভ্যালু সমান সাইন ইনভার্স n1 বাই n2। ওকে, এখন এই ভ্যালুটা একটু ক্যালকুলেটরে বসান। আপনাদের যদি ক্যালকুলেটর থাকে 991EX, তাহলে আপনারা যদি ভ্যালুটা বসান দেখবেন 75.16 ডিগ্রি আসতেছে। দেখেন সবাই এটুকু বুঝতে পারছেন কিনা একটু জানান। আমরা জাস্ট ভ্যালুটা বসে ক্যালকুলেটরে পুট করছি এবং সাইন ইনভার্স ফাংশনটা ইউজ করছি। দাঁড়ান আমি একটু আবার দেখাই, শিফট সাইন দিলে আমাদের সাইন ইনভার্স অপশনটা আসে, উপর হচ্ছে 1.45 আর নিচে হচ্ছে 1.5। এটা বসালে আমাদের আনসার আসে 75 ডিগ্রি। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? স্যার আমরা 1.45 কে 1.5 দ্বারা কেন ভাগ দিলাম? কোথায় স্যার? স্যার মানে কোন আপনি লাইনে? ক্যালকুলেটরে দেখালেন হ্যাঁ আমরা জাস্ট এখানে যে n1 এর ভ্যালু বসাইছি। n1 এর ভ্যালু কত 1. ছিল? n1 এর ভ্যালু কত ছিল? 1.45 না? বা এইটা, এবং n2 এর ভ্যালু কত? 1.5 না? এখানে আমরা প্রতিসরণাঙ্ক লিখছিলাম, ও আচ্ছা, বুঝছেন? জি। ওকে, এখান থেকে আমাদের অ্যাঙ্গেলটা আসছে কত স্যার? 75.16 ডিগ্রি। 16 ডিগ্রি। তাহলে এই কোণের থেকে, অর্থাৎ 75.16 ডিগ্রি থেকে আপনি যদি 1 ডিগ্রিও বাড়ায় আমাদের অপটিক্যাল ফাইবার মধ্যে আলোক রশ্মি আপতন করেন, অর্থাৎ এক্ষেত্রে যদি আপনাদের আপতন কোণটা হয় 76 ডিগ্রি, তখন দেখবেন সাথে সাথে সে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করতেছে। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? ভাইয়া হ্যাঁ বলেন। এখানে থিটা সি এর মান হয়েছে আমাদের 75.16 ইয়া, তো এখানে ডিগ্রি। চিত্র আপনি কেন 76 দেখাইছিলেন? কারণ আমি 75 বারবার বলতেছি যে আমাদের সংকট কোণের থেকে বড় কোণে যখন আপতন করি তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তা আমাদের অপটিক্যাল ফাইবারে ঘটনা ঘটতেছিল কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন না? জি বুঝতে পারছেন নাকি এখনো ক্লিয়ার হয়নি? জি স্যার বুঝছি। আচ্ছা, খেয়াল করুন। ওকে, তাহলে স্যার আমাদের অপটিক্যাল ফাইবারের পুরো বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সবার? Yes, sir. Yes, sir. ওকে, আমরা এরপরে দেখবো হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে। ওকে, এরপর আমরা দেখবো ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে। ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক গ্লাস যেটাকে বলতেছি, সেটা হচ্ছে সিম্পলি একটা উত্তল লেন্স।
ম্যাগনিফাইং গ্লাস বলতে আপনারা যে জিনিসটা বুঝেন সেটা হচ্ছে উত্তল লেন্স, একটা সিম্পল উত্তল লেন্স। উত্তল লেন্স বলতে কি, আমাদের লেন্সের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে উত্তল, একটা হচ্ছে স্যার অবতল। এই উত্তল লেন্সের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে অভিসারী লেন্স, আর অবতল লেন্সের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলতেছি অপসারী লেন্স। অভিসারী শব্দটার অর্থ হচ্ছে, অভিসারী শব্দটার অর্থ হচ্ছে মিলিত করা, মিলিত করা। আর অবতল বা অপসারী শব্দের অর্থ হচ্ছে অপসারিত করে দেওয়া বা ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া। আমি আপনাদের উত্তল লেন্স আর অবতল লেন্সের একটা ছবি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স, ঠিক আছে? উত্তল লেন্স গুলার ব্যাসার্ধ বড় হইতে পারে, ছোট হইতে পারে। তো আমাদের দৈনন্দিন কাজে যে ম্যাগনিফাইং গ্লাস গুলো থাকে সেগুলো খুব একটা বেশি মোটা হয় না, এতটুকু ধরেন হইলো। তো এই হচ্ছে আমাদের একটা উত্তল লেন্সের উদাহরণ। এর উত্তল লেন্স নাম হওয়ার কারণ হচ্ছে এর প্রান্তভাগ, প্রান্তভাগটা হচ্ছে স্যার চিকন, প্রান্তভাগের দিকে হচ্ছে চিকন, আর মাঝখানে হচ্ছে মোটা, মাঝখানে মোটা। সিম্পল, প্রান্তভাগে সে চিকন হয়ে গেছে আর মাঝখানের পার্টটুকুতে সে মোটা। আর অবতল লেন্স হচ্ছে অনেকটা দেখতে এরকম। এই হচ্ছে আমাদের একটা অবতল লেন্স, অবতল লেন্স। কারণ হচ্ছে তার প্রান্তভাগ হচ্ছে মোটা, তার প্রান্তভাগ হচ্ছে মোটা। একটা সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে স্যার আমাদের একটা অবতল লেন্স, যেটা হচ্ছে প্রান্তভাগ মোটা আর মাঝখানে হচ্ছে সরু, সরু বা চিকন। আমাদের পড়ার টপিক হচ্ছে এখানে কেবল এবং কেবলমাত্র উত্তল লেন্স নিয়ে। উত্তল লেন্সের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যখন আমরা উত্তল লেন্সের মধ্য দিয়ে আলো প্রবেশ করাই, যখন আমরা উত্তল লেন্সের মধ্য দিয়ে কোনো আলো রশ্মি পাস করাই, তখন যে ঘটনাটা ঘটে, একটু ফিগারটা এখানে আগে, okay? ধরেন আপনি উত্তল লেন্সের সামনে আহ এই ধরনের একটা বস্তু রাখছেন, ঠিক আছে? বড় হয়ে গেল।
স্যার আপনার কথা শোনা যায় না। স্যার আপনারা কতক্ষণ ধরে কথা শুনতেছেন একটু জানাবেন? স্যার আপনার কথা যতক্ষণ শোনা থেকে আপনি ডাকতেছেন। আমি এই যে ফিগারটা আঁকলাম, এই ফিগার আঁকার শুরু থেকে কি আপনারা শুনতে পান নাই? জি না স্যার। না স্যার শুনি নেই। ভালো হয়েছে, ক্লিয়ার করে বোঝানো যাবে। খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উত্তল লেন্স। আমাদের উত্তল লেন্সটা বেসিক্যালি গঠিত হয় দুইটা সার্কেলের ইন্টারসেকশনের মাধ্যমে। অর্থাৎ আমি যদি একটু করি, ধরেন এই হচ্ছে আমাদের দুইটা সার্কেল, একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো। এই যে তাদের মধ্যবর্তী যে ইন্টারসেকশনটা আছে না, এই পোর্শনটুকু নিয়ে হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স ক্রিয়েট করা হয়। এখন এই যে সার্কেল, এটার যে রেডিয়াস বা ব্যাসার্ধ, সেটাকেই আমরা বলতে চাচ্ছি যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব। এখন আপনি যখন একটা বস্তুকে উত্তল লেন্সের পিছনে রেখে মানে সামনে থেকে বস্তুটাকে অবজার্ভ করার চেষ্টা করতেছেন, ধরেন এটা আমাদের হিউম্যান আই, আপনি একটা বস্তুকে এই লেন্সের পিছনে রেখে এখান থেকে অবজার্ভ করার চেষ্টা করতেছেন। এই ক্ষেত্রে কি হবে, আমাদের বস্তুটা থেকে একটা আলোক রশ্মি এই পথ দিয়ে যাবে, এবং এই লাইনটা, এগুলো হচ্ছে বিভাজক লাইন, এবং এই বিভাজক লাইনগুলোর ইন্টারসেকশন ক্রিয়েট হয় আমাদের উত্তল লেন্সের আলোক কেন্দ্র। একটা রশ্মি হচ্ছে আমাদের বস্তুটা থেকে বের হয়ে আলোক কেন্দ্র দিয়ে সোজাসুজি গিয়ে আপনার চোখে পড়বে, আরেকটা আলোক রশ্মি হচ্ছে এই বিভাজক লাইনের সমান্তরালে গিয়ে ফোকাস দূরত্ব দিয়ে বের হবে, এবং আপনি রশ্মিটাকে দেখবেন এইখানে। এখন আমরা এই রশ্মিগুলোকে যদি একটু এক্সটেন্ড করি, আমরা দেখতে পাচ্ছি, একটা সেকেন্ড দেখেন, আমরা যদি এই রশ্মিগুলোকে একটু এক্সটেন্ড করি, আমাদের লাইনগুলো এই পয়েন্টে এসে মিলিত হয়, রাইট? আমরা যদি রশ্মিগুলোকে একটু এক্সটেন্ড করি, আমাদের রশ্মিগুলো এই পয়েন্টে এসে মিলিত হয়, রাইট? আমরা আলোক রশ্মিগুলোকে একটু পিছনে এক্সটেন্ড করব, এই যে এই পয়েন্টে তারা মিলিত হচ্ছে, এইখানে আপনি এই পজিশনে বস্তুটার একটা সোজা বিবর্জিত এবং অবাস্তব বিম্ব দেখতে পাবেন। সবাই কি বুঝতে পারছেন জিনিসটা কি বলছি? এই জন্যই হচ্ছে আমরা যখন ম্যাগনিফাইং গ্লাসে উত্তল লেন্স ইউজ করি, তখন আমরা একটা বস্তু যদি উত্তল লেন্সের পিছনে রাখি, তখন আমরা সামনে থেকে দেখি যে বস্তু একটা সোজা বিবর্জিত এবং অবাস্তব বিম্ব ক্রিয়েট হয়েছে। স্যার হ্যাঁ বলেন। স্যার মানে হচ্ছে যেখানে মিলিত হয়েছে ওই বিভেদ তল থেকে ওই পর্যন্ত মানে পুরাটা ওই বড় ওই মানে অতটুকু লম্বা দেখা যাবে। বুঝিনি, আরেকবার বলুন, ক্লিয়ার না আমি কোশ্চেনটা। মানে হচ্ছে যেখানে মিলিত বুঝতে পারি। হয়েছে, যেখানে এই হ্যাঁ রশ্মিগুলো মিলিত হয়েছে ওই স্থান থেকে বিভেদ তল পর্যন্ত ওই বস্তুটা দেখা যাবে, হ্যাঁ মানে হ্যাঁ 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 অতটুকু আমরা দেখতে পাবো। হ্যাঁ, এতটুকু দেখতে পারবেন। আচ্ছা, আপনি জিজ্ঞাসা করতেছেন কতটুকু দেখতে পারবেন? জি স্যার। ও আচ্ছা, আপনি চোখ যেখানে রাখবেন সেখান থেকে ততটুকুই দেখতে পারবেন, মানে আপনি পুরাটাই দেখতে পারবেন আলটিমেটলি। এমন না যে জাস্ট আমি তো একটা আলোক রশ্মি দিয়ে দেখাচ্ছি আপনাকে জিনিসটা, যে আপনি কতটুকু দেখতে পারবেন। আপনি কি মনে করতেছেন না যে আমার প্রত্যেকটা বিন্দু থেকে আলোক রশ্মি যায় আমার চোখে পড়তেছে? বুঝেন নাই? আমি তো জাস্ট একটা মানে এই টপের একটা আলোক রশ্মি দিয়ে আপনাকে বুঝাইলাম। এখন এই পয়েন্ট দাঁড়ান, আমি আপনাকে টপের একটা পয়েন্ট থেকে আলোক রশ্মি বের করে দেখালাম। এখান থেকে একটা আলোক রশ্মি বের করে দেখালাম যে একটা আলোক রশ্মি দিক দিয়ে গেল, একটা আলোক রশ্মি দিক দিয়ে গেল, এতে আমি টপটা দেখতে পাচ্ছি। তাহলে আপনি বুঝে নেন, তাহলে আমি নিচের পয়েন্ট গুলো অবশ্যই দেখতে পাবো। বুঝছেন? বুঝতে পেরেছি। সবাই কি স্যার এই আমাদের উত্তল লেন্সের এই কাজটা বুঝতে পারছেন? তাহলেই আমরা ম্যাগনিফাইং গ্লাসে জিনিসটা ব্যাখ্যা করতে পারবো। ম্যাগনিফাইং গ্লাসে আসলে কি হয়, আমরা বস্তুর সোজা বিপরীত এবং বা অবাস্তব বিম্ব দেখতে পাই। এবং এক্ষেত্রে বলবেন যে একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায়, একটা আলোক রশ্মি আমাদের আলোক কেন্দ্র দিয়ে যায়, আর একটা আলোক রশ্মি ফোকাস দূরত্ব দিয়ে যায়, এবং এই কারণে আমরা বস্তুটা সোজা বিপরীত এবং অবাস্তব বিম্ব দেখতে পাই। সবাই আশা করি বুঝতে পারছেন।
তো দেখেন এই জিনিসটার কিন্তু অ্যাপ্লিকেশন আছে ভালো। এই জিনিসটা অ্যাপ্লিকেশন আছে ভালো বলতে অর্থাৎ আমাদের এভাবে আমরা যদি উত্তর লেন্স ইউজ করে অনুবীক্ষণ যন্ত্র বানাতে চাই, তাহলে আমরা সেটা বানাতে পারতেছি। কারণ কি, আপনি উত্তর লেন্স দিয়ে একটা ছোট সাইজের বস্তুর একটা বড় বিম্ব দেখতে পাচ্ছেন, একটা বড় বিম্ব দেখতে পাচ্ছেন। এতে আপনি জিনিসটা আরো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না? এই জন্য হচ্ছে আমাদের অনুবীক্ষণ যন্ত্রে প্রপার সেট আপের মাধ্যমে, অর্থাৎ উত্তর লেন্সের প্রপার সেট আপের মাধ্যমে উত্তর লেন্সের প্রপার সেট আপের মাধ্যমে আমরা 40 গুণ পর্যন্ত জুম করতে পারি, 40 গুণ পর্যন্ত একটা বস্তুকে বড় দেখতে পারি। ঠিক আছে, এ হচ্ছে আমাদের উত্তর লেন্সের ব্যবহার। ওকে, আচ্ছা তাহলে স্যার আমরা ম্যাগনিফাইং গ্লাসের সবকিছু বুঝতে পারছি। আর ম্যাগনিফাইং গ্লাসের এখানে আপনাদের আরেকটা টপ কথা আছে যে আমাদের চোখটা যদি, আমাদের চোখ, আমরা যে চোখ দিয়ে দেখি, এই চোখের একটা নিকট দূরত্ব আছে, চোখের একটা নিকট দূরত্ব আছে যে এই ডিস্টেন্সের বাইরে, এই ডিস্টেন্সের থেকে যদি আপনি যদি এই ডিস্টেন্স থেকে একটা বস্তুকে কাছে নিয়ে আসেন, তাহলে আপনি আর বস্তুটাকে ক্লিয়ার দেখবেন। একটা ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্স থেকে আপনি একটা বস্তুকে যদি চোখের আরো কাছে নিয়ে আসেন, আপনি জিনিসটা ক্লিয়ার দেখবেন। এই যে একটা নির্দিষ্ট ডিস্টেন্সের কথা বলতেছি, এই ডিস্টেন্সটাকে বলা হয় চোখের নিকট দূরত্ব, চোখের নিকটতম দূরত্ব, বা এটার অন্য নাম আছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। ন্যূনতম কেন? কারণ এর বাইরে আপনি যে কোনো ডিস্টেন্সে যে কোনো বস্তু দেখতে পারবেন, বাট চোখের থেকে মিনিমাম একটা ডিস্টেন্সের ভিতরে আপনি জিনিসটা ক্লিয়ার দেখবেন না, এর বাইরে হলে আপনি বস্তুটাকে ক্লিয়ার দেখবেন। স্পষ্ট দর্শনের জন্য ন্যূনতম দূরত্ব, অর্থাৎ আপনি একটা বস্তু স্পষ্ট দেখার জন্য মিনিমাম এতটুকু ডিস্টেন্স হওয়া লাগে। তো আমাদের স্বাভাবিক চোখের জন্য, আমাদের স্বাভাবিক চোখের জন্য চোখের নিকট দূরত্বটা হচ্ছে 25 সেন্টিমিটার। নিকটতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। তো আপনাদের যাদের চোখের প্রবলেম আছে, যে কেউ হচ্ছে দূরের জিনিস খারাপ, মানে দূরের জিনিস ক্লিয়ার দেখে না, অনেক হচ্ছে কাছের জিনিস ভালো দেখে না, এটার পিছনে মেইন রিজন হচ্ছে আমাদের চোখের নিকটতম দূরত্ব বা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, এই এই ডিস্টেন্সটা হচ্ছে ছোট হয়ে যায় চোখের অ্যাডজাস্টমেন্টের কারণে, বিভিন্ন পেশির ক্ষয়ক্ষতির কারণে আমাদের এই ডিস্টেন্সটা আসলে চেঞ্জ হয়ে যায়। কারো থেকে 15 সেন্টিমিটার হয়ে যায়, কারো থেকে 35 সেন্টিমিটার হয়ে যায়। তো এই চেঞ্জের কারণে হচ্ছে আমাদের চোখের পরবর্তী সমস্যাগুলো দেখা দেয় আর কি। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। বলেন। যে বললাম যে বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা আপনারা স্যার মরীচিকা টার্মটা শুনছেন? মরীচিকা, জি স্যার। Yes, sir. মরীচিকা কি স্যার হয় স্যার একজন বলেন তো, যারা বলতেছেন শুনছেন। মরীচিকা হয় মানে ঘটনাটা কি ঘটে, জাস্ট জাস্ট মেইন জিনিসটা বললে হবে আপনার। স্যার মানে মানে অনেক মরীচিকা, দূর থেকে মনে হয় যে মানে পানি আছে, কিন্তু কাছে আসার পর আর পানি দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, এটার কারণ কি? আমরা একটু ড্র করি। সেকেন্ড, স্যার এটার কারণ কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য? হ্যাঁ স্যার, আমাদের মরীচিকা ঘটার মূল কারণ হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কেন জিনিসটা ব্যাখ্যা করি। দেখেন ধরেন আমাদের এখানে হচ্ছে গ্রাউন্ড, এখানে হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে? আমাদের এই জায়গাতে একটা অবজেক্ট আছে, ধরেন এই জায়গাতে একটা গাছ আছে। ওকে, আপনি
এইখানে দাঁড়ায় আছে। এখন মরীচিকা কখন হয়? যখন আমাদের বায়ুর বিভিন্ন স্তরগুলা বিভিন্ন রকম ভাবে উত্তপ্ত থাকে। যেমন ধরেন আমাদের এখানে একটা লেয়ার আছে বায়ুর, যেটা হচ্ছে 30°C। এখানে একটা বায়ুর লেয়ার আছে, ধরেন এই বায়ুর লেয়ারের টেম্পারেচার হচ্ছে 40°C। এভাবে আমাদের বায়ুর লেয়ারের ডিফারেন্সের কারণে হচ্ছে আমাদের বেসিক্যালি মরীচিকাটা ক্রিয়েট হয়, অর্থাৎ পূর্ণভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। কিভাবে খেয়াল করেন? আমাদের যখন আহ সূর্য থেকে যখন আমাদের তাপ পড়ে, তখন আমাদের বায়ুর কোন স্তরের স্যার তাপমাত্রা বেশি হওয়ার কথা বলেন তো? আমাদের যখন সূর্য থেকে তাপ পড়তেছে, তখন আপনি বলেন সূর্যের নিকটবর্তী বায়ুর স্তরের তাপমাত্রা বেশি হবে না? জি স্যার। আর নিচের স্তর, এই ধরেন এটা হচ্ছে আমাদের নিচের স্তর, সূর্য থেকে অনেক দূরে আছে, এটা স্যার কম উত্তপ্ত হবে না? ধরেন এটা হচ্ছে আমাদের বেশি উত্তপ্ত। বেশি উত্তপ্ত, এটা হচ্ছে আমাদের বেশি উত্তপ্ত স্তর, বেশি উত্তপ্ত বায়ুর স্তর। আর এটা হচ্ছে ধরেন আমাদের কম উত্তপ্ত বায়ুর স্তর। এখন আপনারা জানেন স্যার, বায়ু বায়ুর কণাগুলা যখন হিট পায় বা তাপ শক্তি পায়, তখন তারা খুব দ্রুত ছোটাছুটি করে, রাইট? জি। খেয়াল করুন একটা সেকেন্ড। ওকে, খেয়াল করেন আমাদের উপরের স্তরে যে বায়ুটা আছে, এটা হচ্ছে স্যার আমাদের ঘনত্বটা 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 আমাদের কি হবে? দেখেন, আমাদের যখন সূর্য থেকে আলোক রশ্মি পড়ে আমাদের বায়ুটা যখন গরম হয়ে যায়, এবং এই বায়ুর কিন্তু প্রবাহ হয়, তাই না স্যার? আমাদের এই বায়ুর প্রবাহ হয়, এই বায়ুর প্রবাহ হয়। এক স্তর লেয়ার যখন উত্তপ্ত হয়ে যায়, তখন তারা উপরে উঠে যায়, মানে নিচে নেমে আসে। বায়ু যখন গরম হয়ে যায়, কিছু বায়ু উপরে চলে আসে, আর ঠান্ডা বায়ুগুলো কিছু উপরে উপরে চলে যায়। এখন যখন আমাদের একটু উত্তপ্ত বায়ুগুলো যখন নিচে চলে আসে এবং কম উত্তপ্ত বায়ুগুলো যখন উপরে চলে যায়, তখন খেয়াল করেন তো কি হচ্ছে? আমাদের উপরের লেয়ারের বায়ুর ঘনত্বটা বেশি থাকে এবং নিচের লেয়ারের বায়ুর ঘনত্বটা কম থাকে, রাইট? যখন বায়ুর এক্সচেঞ্জ হয়েছে, বেশি উত্তপ্ত বায়ু নিচে চলে আসছে, কম উত্তপ্ত বায়ু উপরে চলে গেছে। তাহলে খেয়াল করেন, ঘনত্ব যদি বেশি হয়, তার মানে কি আমাদের উপরের স্তরের বায়ুটা ঘন বেশি না? এখন ঘনমাধ্যম থেকে ধরেন একটা আলোক রশ্মি, ঘনমাধ্যম থেকে আমাদের একটা আলোক রশ্মি, একটু বড় আঁকা দরকার ছিল গাছটা। খেয়াল করেন, ধরেন ঘনমাধ্যম থেকে আমাদের একটা আলোক রশ্মি, আমি একটু যদি ড্র করি, ধরেন এই হচ্ছে আমাদের ঘন বায়ু, যেটা হচ্ছে আমাদের হালকা বায়ু। তাহলে খেয়াল করেন স্যার, আমাদের ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতে বায়ুর কি হবে স্যার? প্রতিসরণ হবে, রাইট? আমাদের গাছটা থেকে ধরেন একটা আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ট্রাভেল করতেছে, সেক্ষেত্রে আপনারা কি বুঝবেন স্যার? আলোর প্রতিসরণ হবে না? ঘন মাধ্যমের বায়ু থেকে হালকা জি মাধ্যমের স্যার। বায়ুতে, যেহেতু মাধ্যমের ঘনত্ব চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো এই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে যেতে ধরেন আমাদের আপতন কোণটা ধরেন আরেক লেভেল গেল, যেখানে নিচে হচ্ছে আরো কম হালকা, মানে আরো বেশি হালকা বায়ু বা ঘনত্ব কম। তাইলে সেক্ষেত্রে কি হবে স্যার? সে আরো আরো ছড়াই আসবে, রাইট? আরো ছড়াই আসবে না আলোটা? হ্যাঁ। এবং সিমিলারলি এভাবে যত বায়ুর স্তর বাড়তে থাকবে, একটা সময় গিয়ে আমাদের বায়ুটা যখন আরো ছড়াই আসবে, একটা সময় গিয়ে একটা নির্দিষ্ট আপতন কোণ এর জন্য আমরা দেখতে পাবো একটা রশ্মি আমাদের কি হবে? বিভব তল দিয়ে ঘেঁষে যাবে, এবং একটা সময় গিয়ে আমাদের যখন আপতন কোণটা সংকট কোণের থেকে বড় হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। ওই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সময় আপনারা বেসিক্যালি বস্তুটাকে নিচে উল্টা ভাবে দেখতে পাবেন।
ঠিক আছে? যখনই সংকট কোণের থেকে বড় কোণে আলোক রশ্মিটা মানে বায়ু স্তর আস্তে আস্তে যখন সংকট কোণের থেকে বড় হয়ে যায়, তখনই হচ্ছে আমাদের শূন্য অভ্যন্তরীণ প্রতিফলন ঘটনা ঘটে, এবং আপনারা হচ্ছে গাছের একটা উল্টা প্রতিবিম্ব দেখতে পান, যেটা দেখে মনে হয় যে এই পজিশনে আসলে গাছ আছে, কিন্তু আসলে সেখানে কোনো গাছ থাকে না, জাস্ট একটা বিম্ব গঠন হয়েছে। মানে লাগে যে এখানে পানি আছে, পানিতে একটা গাছের বিম্ব ক্রিয়েট হয়েছে, এরকম একটা ফর্ম সৃষ্টি হয়। এটাই হচ্ছে মরিচিকা। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন কিনা একটু জানো? জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের মরিচিকা রিলেটেড। এখানে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা একটু জানো? তাহলে এই গেল আমাদের স্যার মরিচিকা। মাটি হ্যাঁ তাই বলেন, না? স্যার বলেন। এখানে বিভক্ত মাটি তাই না? বুঝিনি, বৃক্ষ? মানে বললাম যে এখানে তো বিভেতল মাটি তাই না? না, মাটি না, মাটি না, মাটি না। খেয়াল করেন, এখানে বিভেদ তল হচ্ছে বায়ুর লেয়ার গুলা। এই এখানে ধরেন কিছু পরিমাণ বায়ু আছে, এটা হচ্ছে ঘন বায়ু। এর পরের লেয়ার একটা বায়ু আছে, যেটা হচ্ছে হালকা বায়ু। এখন আপনি বলতে পারেন যে স্যার আচ্ছা ঠিক আছে, বায়ু তো বুঝলাম স্যার, বায়ুরা তো লেয়ার হচ্ছে কেন? বায়ুর তো লেয়ার হচ্ছে কেন? কারণ হচ্ছে মরুভূমিতে যেখানে হচ্ছে বেসিক্যালি মরিচিকা দেখা যায়, মরুভূমিতে যেখানে মরিচিকা দেখা যায়, সেখানে হচ্ছে অতিরিক্ত হিটের কারণে আমাদের বায়ুর পজিশন এক্সচেঞ্জ হয়, বায়ুর পজিশন এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, এই জন্য হচ্ছে লেয়ার ক্রিয়েট হয় আর কি। ক্লিয়ার? তার মানে সব বেশি হালকা বায়ুর ঘনত্ব ওইটার শেষের ইয়াটাই হবে হচ্ছে বিভেতল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এখানে লেয়ার যেখানে ভাগ হয়েছে সেখানেই হচ্ছে আমাদের বিভেদ। ঠিক আছে? জি স্যার। তো আচ্ছা, তাহলে আমরা মরিচিকাও বুঝলাম। এরপরে আপনাদের লাস্ট দুইটা টপিক আছে, এগুলো আসলে ওইভাবে ধরে পড়ানো তেমন কিছু নাই। একটা হচ্ছে চোখ, আর একটা হচ্ছে আপনাদের ক্যামেরা। আমি বলবো চোখের বিষয়টা হচ্ছে, যদি একটু ছবিটা বের করি, এগুলো হচ্ছে আসলে একটু নিজেদের পড়ার বিষয়। একটু একটু নিজে যদি স্টাডি করেন তাহলে বুঝবেন। আমি তাও একটু গ্লিমস আইডিয়া দিয়ে দিই আপনাদের। চোখের বিষয়টা, ক্যামেরাটা আপনারা নিজেরা একবার রিডিং করলে বুঝতে পারবেন। খেয়াল করেন, আমাদের চোখের বিভিন্ন অংশ আছে, যেগুলো দিয়ে হচ্ছে আমরা যে পার্ট গুলো হচ্ছে অ্যাক্টিভেশনের মাধ্যমে আমরা দেখতে পাই যে কোনো বস্তু। এর মধ্যে লেন্স, যে লেন্সটা আছে, এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। উত্তল লেন্স সম্পর্কে আমরা পড়ছি না স্যার? জি। উত্তল লেন্স সম্পর্কে আমরা পড়ছি না? এই উত্তল লেন্সের বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইজের অবজেক্ট দেখি। আচ্ছা, আমরা প্রথমে শুরু করি কর্নিয়া দিয়ে। আমাদের চোখের একদম বাইরের যে অংশটা, সেটা হচ্ছে স্যার কর্নিয়া। এই কর্নিয়াটা আমাদের আহ স্বচ্ছ, মানে স্বচ্ছ, একটু স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, আর একটু উত্তল। স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট, আর একটু উত্তল। ঠিক আছে? এই কর্নিয়ার পরবর্তী স্তর হচ্ছে আমাদের আইরিস। কর্নিয়ার পরবর্তী স্তর হচ্ছে আমাদের আইরিস, যেটা হচ্ছে একটা মাংসপেশির মতো। ঠিক আছে, মানে মাংসপেশি না, এটা একটা পর্দার মতো। পর্দাটা হচ্ছে একখানা মাংসপেশি দ্বারা কানেক্টেড থাকে। আইরিস এটা হচ্ছে পর্দার মতো, যেটা হচ্ছে কন্ট্রোল করে কিছু পেশি, কন্ট্রোল করে কিছু পেশি। এবং আইরিশই হচ্ছে সেটা, যেটা হচ্ছে আমাদের চোখের কালার ডিফাইন করে। অর্থাৎ আমাদের চোখের কালারে, মানে চোখের যদি দিকে তাকান, ধরেন এই পার্টটুকু হচ্ছে আমাদের কালো, এখানে মাঝে একটা ছিদ্র দেখেন না? এর আশেপাশে যে একটা গর্তের মতো ক্রিয়েট হয়, এই যে এইভাবে আমাদের আইরিশ গুলা থাকে, এই পোর্শনটুকু হচ্ছে আমাদের আইরিশ। এই পোর্শনটুকু হচ্ছে আমাদের আইরিশ, যেটা হচ্ছে আমাদের কালার্ড পোর্শন, কালার্ড পার্ট। এর মাঝের যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা দিয়ে হচ্ছে আমাদের আলো ঢোকে। মাঝের যে ছিদ্রটা আছে সেটা দিয়ে হচ্ছে আমাদের আলো ঢোকে, এবং এই ছিদ্রটার নামই হচ্ছে পিউপিল। এই মাংসপেশি মানে আইরিশ, এই হচ্ছে আইরিশ, এদের মাঝে যে ফাঁকটা আছে এটা হচ্ছে আমাদের পিউপিল। এটা দিয়ে আমাদের আলো ঢুকে লেন্সের মধ্যে দিয়ে প্রবেশ করে, এবং লেন্স থেকে আলোক রশ্মি আমাদের পিছনে এই পোর্শনটাতে একটা ভিজুয়াল সেন্স বা একটা সিগন্যাল পাঠায়, যেটা হচ্ছে পরবর্তীতে স্নায়ুর মাধ্যমে আমাদের ব্রেইনে রিসিভ হয়। এবং এখানে আরো কিছু পার্ট আছে, যে রেটিনাই হচ্ছে আমাদেরকে বেসিক্যালি হেল্প করে
চোখের যে রেটিনা পোর্শনটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি এখানে না, সেটা হচ্ছে এই পিছনের পোর্শনটা থাকে, পিছনের পোর্শনটাতে থাকে, এখানে হচ্ছে আমাদের রেটিনা থাকে, রেটিনা। এই রেটিনাতেই হচ্ছে আমাদের লেন্স থেকে আসা আলোক রশ্মি, আমাদের লেন্স থেকে আসা আলোক রশ্মি রেটিনাতে পড়ে হচ্ছে আমাদের দেখার ব্যবস্থা করে দেয় আর কি। এই ধরেন এইভাবে আলো আসছে, আমাদের রেটিনাতে পড়ছে আলোটা, রেটিনাতে হচ্ছে আমাদের কালার কালার ডিটারমাইন করার কিছু সেন্সর আছে বা স্নায়ু আছে, স্নায়ু কোষ আছে। এদের একটার নাম হচ্ছে রড, আরেকটার নাম হচ্ছে কোন। এই রড এবং কোন, এই দুইটা কোষের মাধ্যমে হচ্ছে আপনারা বিভিন্ন কালার চোখে বুঝতে পারেন, এবং এক্ষেত্রে আমাদের হেল্প করে কে? রেটিনা। তো আমাদের রেটিনার রড এবং কোন কোষের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন বস্তু, বিভিন্ন কালার বুঝতে পারি। আর এবং রেটিনার মধ্যে হচ্ছে আমাদের লেন্স থেকে আসা আলোক রশ্মি পড়ে আমাদেরকে দেখার সুযোগ। আর এখানে হচ্ছে আমাদের চোখের ভিতরে, যাতে আমাদের কোনো বস্তু ফ্রিকশন হয়ে জিনিসটা নষ্ট না হয়ে যায়, আমাদের রেটিনা আর লেন্সের মধ্যে, রেটিনা আর লেন্সের মধ্যে আমরা যদি ক্লিয়ার করি, আমাদের রেটিনা আর লেন্সের মধ্যে এক প্রকার লিকুইড থাকে। রেটিনা আর লেন্সের মধ্যে এই জায়গা জুড়ে একটা লিকুইড থাকে, যেটাকে আমরা বলতেছি যে ভিট্রিয়াস হিউমার। এই লিকুইডটাকে, ভিতরে এক ধরনের জেলি টাইপের লিকুইড থাকে, যেটাকে আমরা বলছি ভিট্রিয়াস হিউমার। আর আমাদের কর্নিয়া, কর্নিয়া আর লেন্সের মধ্যবর্তী এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা লিকুইড থাকে, যেটাকে আমরা বলতেছি অ্যাকুয়াস হিউমার। ওকে। আর আমাদের কর্নিয়াটা হচ্ছে যে শ্বেতমণ্ডলের একটা এক্সটেন্ডেড পার্ট, আর রেটিনা হচ্ছে আমাদের কৃষ্ণমণ্ডলের একটা এক্সটেন্ডেড পার্ট। তাহলে আমরা চোখের যা যা কম্পোনেন্ট আছে ওগুলো সম্পর্কে কি একটু আইডিয়া পাইছি? এবং এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি আপনাদের, আমাদের আইরিস যে আছে, আমাদের আইরিস যে আছে, এই মাংসপেশি, মানে যে পর্দাটা যেটা হচ্ছে মাংসপেশি দ্বারা কন্ট্রোল, এখানে এই পেশিটার সংকুচন এবং প্রসারণের মাধ্যমে আমরা পিউপিল বা ছিদ্রটাকে, আমরা পিউপিল বা ছিদ্রটাকে ছোট বড় করতে পারি এবং আলো কম বা বেশি চোখে প্রবেশ করাতে পারি। এই জন্য দেখেন, যখন চোখের মধ্যে, যখন আপনি চোখে যখন আপনি চোখে খুব আলোকিত একটা লাইট মারেন, তখন দেখবেন আপনার চোখ ছোট হয়ে যায়। চোখ ছোট হয়ে যায় বলতে আপনাদের চোখের ছিদ্র বা পিউপিল, চোখের ছিদ্র বা পিউপিলটা ছোট হয়ে যায়। আবার যখন মোটামুটি কম আলো থাকে তখন আপনি চোখ বড় করতে পারেন, বা আপনাদের পিউপিলটা এখানে স্নায়ুর মাধ্যমে নির্দেশনা দেয় যে হ্যাঁ আইরিশ, তুমি এক্সপান্ড হইতে পারো, পিউপিলটা বড় হইতে পারবে, এবং সেক্ষেত্রে আমাদের আলো প্রবেশ করবে। সবাই কি বুঝতে পারছেন কিনা একটু জানান চোখের বিষয়গুলো। ভাইয়া, আমি just আপনাদের একটা ওয়ার্ক থ্রু দিয়ে দিলাম, আপনারা এটা একটু বই থেকে দেখলে আরো ভালো বুঝবেন। ঠিক ভাইয়া, আছে, হ্যাঁ বলেন। ভাইয়া, ভিট্রিয়াস হিউম্যান আর অ্যাকুয়াস হিউম্যানের কাজ কি? কাজ হচ্ছে যাতে আমাদের, আমাদের চোখের মধ্যে যে পেশিগুলো আছে সেগুলো যাতে ড্রাই আউট না হয়ে যায়। কারণ দেখেন, এই সবগুলো পার্ট কি? কোষ, রাইট? তো এগুলো যাতে ড্রাই আউট হয়ে না যায় এবং এদের মধ্যে যাতে কোনো প্রকার মানে ফ্রিকশন, দেখেন আপনি এখানে আইরিস সংকোচন প্রসারণ করতেছেন, সেক্ষেত্রে এখানে যদি লিকুইড না থাকতো, এখানে ঘর্ষণ হইতো, ঘর্ষণ হলে জিনিসগুলো নষ্ট হয়ে যেত একটা সময়। ঠিক আছে, এদের কাজ হচ্ছে এটাই আর কি, বেসিক্যালি আমাদের চোখটাকে ঠিক রাখা, মূল কথা হচ্ছে এটা। বুঝতে পারছেন? জি। এবং মনে করি না যে এখানে কোনোটা আপনাদের চোখ থেকে বের হয়। আপনাদের চোখে নির্দিষ্ট অশ্রু গ্রন্থি আছে যেটা থেকে আপনাদের চোখের পানি বের হয়। তো চিন্তা করেন না আপনাদের অ্যাকুয়াস বা ভিট্রিয়াস কোনোটা বের হচ্ছে না। আচ্ছা, এই গেল স্যার আমাদের চোখের বিষয়গুলো। আর ক্যামেরাটা স্যার আপনারা বইয়ে একটু রিডিং করলে বুঝবেন, এটা নিয়ে আসলে খুব একটা কোশ্চেন আসে না, তাই এটা আজকে আর টাচ করতে চাচ্ছি না। আপনাদের আলো চাপটার মোটামুটি এতটুকু স্যার আমার দেখানোর ছিল। যদি কোনো টপিক বাকি থেকে থাকে আমাকে একটু মেসেজ করে দেবেন, ঠিক আছে? আপনাদের আজকের ক্লাস এতটুকু। সবাই কি সবকিছু বুঝতে পারছে কিনা একটু জানাবেন। সবাই একটু থাকেন, সবাই একটু থাকেন। ওকে, আজকে না ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল। আপনাদের ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল আজকে? একটা সেকেন্ড দাঁড়ান। আচ্ছা,
সুহা, আমাকে একটু বলেন তো স্যার, উত্তল লেন্স বলতে আপনি কি বুঝেন? উত্তল লেন্স বলতে আপনি কি শিখছেন আজকে? স্যার শোনা যাচ্ছে না আপনার কথা, কি বলেন? সুহা, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ বলেন। আপনি কি বলছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। বাকিরা কি শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া। স্যার। স্যার আচ্ছা সুহা, আমি বলতেছিলাম আপনি স্যার উত্তল আপনার লেন্স কথা আর বোঝা অবতল যাচ্ছে না। স্যার আপনাদের নেটের প্রবলেম হতে পারে। বাকিরা আশা করি ক্লিয়ার শুনতেছেন। আমাকে কেউ একজন বলেন তো স্যার, উত্তল লেন্স আর অবতল লেন্স বলতে আপনারা আজকে কি বুঝছেন? ভাইয়া উত্তর লেন্স হচ্ছে ইয়া প্রান্ত ভাগ চিকন থাকে এবং মাঝখানে মোটা থাকে। আচ্ছা, আর আর অবতল লেন্স বলতে কি বুঝছেন? অবতল লেন্স হচ্ছে ইয়া প্রান্ত ভাগ হচ্ছে মোটা থাকে আর মাঝখানে হচ্ছে চিকন থাকে। আচ্ছা, আমরা যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি পাঠাই, সেক্ষেত্রে আমাদের আলোক রশ্মি বিভব তল থেকে দূরে সরে যাবে নাকি কাছে চলে আসবে? উম স্যার অবিলম্ব দূরে থেকে সরে যদি যাবে। তল থেকে বিপরীত তলের কাছে চলে আসবে। হ্যাঁ, মানে বিভব তলের কাছে চলে আসবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, রাইট? জি। জি স্যার। আচ্ছা, আর আমাদের প্রতিসরণাঙ্কের সূত্রটা আরেকজন বলেন তো, আবুল কালাম বা তাদের আরেকজন বলেন। ঈশ্বর জাহান নিশিতা বলেন তো, প্রতিসরণাঙ্কের সূত্রটা কি ছিল? ঈশিতা, আপনি কি শুনতে পাচ্ছেন? সাইন থিটা ইকুয়াল টু n টু সাইন থিটা 2। আচ্ছা, যেখানে স্যার n1 সাইন থিটা 1, এটা সমান বলতে চাচ্ছেন n2 সাইন থিটা 2। এখানে স্যার থিটা 1টা কি? এটা হচ্ছে আহ, প্রত- ধরেন আমি প্রতিসরণ এখানে আই দিলাম, প্রতিসরণ এখানে আর দিলাম। আইটা কি স্যার এখানে? ধরেন আমি এখানে আই দিয়ে এটা দিলাম, এটা এটা কি স্যার? আমাদের আপতন কোণ না? জি স্যার। ধরেন আমাদের একটা আলোক রশ্মি প্রথম একটা মাধ্যম যেটার প্রতিসরণাঙ্ক হচ্ছে n1 বা ইটা 1, সেটা হচ্ছে থিটা আই কোণে আপতিত হয়েছে, এবং দ্বিতীয় মাধ্যম যেটা পড়ছে সেটার প্রতিসরণাঙ্ক হচ্ছে n2 বা ইটা 2, এবং সেই মাধ্যমে প্রতিসরণ হয়েছে যেটা কোণ হচ্ছে থিটা, রাইট? আচ্ছা, জি স্যার। তো আশা করি আমরা মোটামুটি সবকিছু এই চ্যাপ্টার বুঝতে পারছি। তাও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে টেক্সট করে দিবেন কোশ্চেন গুলা, তাহলে আমি দেখাইতে পারবো নেক্সট, যদি নেক্সট অন্য কোনো চ্যাপ্টার আমরা দেখি। তো মোটামুটি আজকের ক্লাস একটু। ধন্যবাদ সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।